আসসালামু আলাইকুম। সংবিধান নিয়ে আলোচনা শুরুর আগে সংবিধান কাকে বলে সেটা তো আমাদের জানা উচিত। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল, যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হবে। সংবিধান নিয়ে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কথাই বলতে পারি। সবগুলো কথার পাশে কনক্রিট করে একটা দুইটা সংজ্ঞা দিয়ে দিব স্কলারদের, যেই সংজ্ঞাগুলো আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা সংজ্ঞা আমরা একেবারে প্রণিধানযোগ্যভাবে আমরা বিবেচনা করি সংবিধানের ক্ষেত্রে। সেটা হলো এরিস্টটল, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, তিনি বলেছেন কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট চুজেন ফর ইটসেলফ। এর বাংলা হলো সংবিধান এমন একটি জীবন পদ্ধতি বা প্রক্রিয়া যেটা রাষ্ট্র তার নিজের জন্য চয়েস করেছে। অর্থাৎ একটা রাষ্ট্র তার পরিচালনা প্রক্রিয়াতে কী কী ধরনের আইনগুলো লাগবে সেই আইনগুলোকে তৈরি করে যে একটা দলিল দস্তাবেজ আকারে তৈরি করেছে তাকে বলা হচ্ছে সংবিধান। আর এই সংবিধানের দুই ধরনের ভাগ আছে। এই ভাগগুলো নিয়ে একটু কথা বলি। দলিলের ভিত্তিতে সংবিধান দুই প্রকার, একটা হলো লিখিত, একটা হলো অলিখিত। আবার পরিবর্তনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। তো আমি একটু ব্যাখ্যা দিই। লিখিত বলতে বোঝায় যেসব সংবিধানগুলোর একটা লিখিত আকারে একটা সংবিধান, অর্থাৎ যেগুলোকে টেবিলে রেখে বা কাজের সময় যেগুলোকে উল্টে পাল্টে ধরে নিয়ে কাজ করা যায়, অর্থাৎ ভিজুয়াল সংবিধান বলে স্বীকৃত একটা বই, সেটা হচ্ছে লিখিত, যেমন বাংলাদেশে আছে। অলিখিত মানে হলো সংবিধান বলে মূলত কোনো সাংবিধানিক বই নাই, কিন্তু বিভিন্ন ধরনের আইনগুলো দিয়ে ওরা দেশ চালায়। এ ধরনের কতগুলো দেশ আছে, যেমন আমরা জানি ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন বা ইউকে, ওদের কোনো লিখিত সংবিধান নেই। এরপরে আছে সৌদি আরব নেই, নিউজিল্যান্ডে নেই। এ ধরনের কয়েকটা দেশে লিখিত কোনো সংবিধান নেই, ওদের দেশে হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত মানে এই নয় যে ওদের দেশে কোনো সংবিধান নেই, আছে, অন্যান্য আইনগুলো দিয়ে ওরা চলে। যেমন ব্রিটিশরা চলে মেঘনা কার্টা দিয়ে, এভাবে আরও অনেকগুলো আইন আছে ওদের। এরপরে দেখেন পরিবর্তনের ভিত্তিতে সংবিধান আছে দুই প্রকার, একটা হলো দুষ্পরিবর্তনীয় আর একটা হলো সুপরিবর্তনীয়। সুপরিবর্তনীয়টা খুব সহজেই পরিবর্তিত হয়ে যায়। সংবিধান অনুযায়ী ওদের নিজস্ব দেশের পার্লামেন্টে বিল পাস হলেই সেটা পরিবর্তন করা যায়। এটা নিয়ে এত ঝামেলা নেই, জনগণ চাইলে এটা পরিবর্তিত হতে পারে। কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধানে একটু ভেজাল আছে পরিবর্তন করতে গেলে। ভেজালটা কি? ভেজালটা হলো যে কোনো রিলেটেড সংসদে বা যে কোনো রিলেটেড দেশে এই ধরনের সংবিধানগুলো পরিবর্তিত হতে হলে ওনাদের সংসদে বা ওনাদের যেই পার্লামেন্ট বা আইনসভার রিলেটেড কক্ষ, অর্থাৎ অনেক দেশে উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, আমি রিলেটেড কক্ষের কথা বলে দিলাম। যেই কক্ষে সংবিধানের পরিবর্তনের দায়িত্ব থাকবে ওই কক্ষ থেকে 2/3 ভোটে বিলটা পাশ হয়ে আসতে হবে। অর্থাৎ সংবিধান পরিবর্তন করছি আমরা, এই অনুচ্ছেদগুলো বা এই জায়গাগুলো পরিবর্তন করছি, আপনারা রাজি আছেন কি না? যদি রাজি থাকেন তাহলে উত্তরের পক্ষে বা মতামতের পক্ষে হ্যাঁ বলবেন, না থাকলে না বলবেন। তখন যদি 2/3 মানুষ হ্যাঁ বলে তাহলে সংবিধান পরিবর্তিত হবে, আর যদি 2/3 মানুষ না বলে তাহলে পরিবর্তিত হবে না। তাহলে এই পরিবর্তনের জায়গাটা একটু টাফ, এই জন্য বলা হয় দুষ্পরিবর্তনীয়। তো একটু ব্যাপারটাকে একটু সহজ করে বুঝে বলি। যেমন ধরেন বাংলাদেশ সংবিধানে আসন আছে 300টা নির্বাচিত আসন। এই 300 নির্বাচিত আসনের মধ্যে সংবিধান পরিবর্তন করতে গেলে মিনিমাম 200 আসন লাগবে। রিজন হচ্ছে বাংলাদেশের সংবিধানটা হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। সরকার যদি চায় পরিবর্তন করতে তাহলে তাদের মিনিমাম 200টা ভোট লাগবে। এই 200টা মানুষ বা 200 জন সংসদ সদস্য তাদেরকে ভোট করতে হবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভালো কিছু হলেও বিরোধী দলগুলো সাপোর্ট দেয় না। এজন্য 200 আসনের কম নিয়ে নির্বাচনে জয়লাভ করে সংসদে আসন গ্রহণ করলেও কোনো একটা বিল পাস করা সম্ভব হয় না, সংবিধান সংশোধন করা যায় না। ওই পার্সপেক্টিভ থেকে সংবিধানকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয়, এবং আমাদের সংবিধানটাও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা এটা অনেকেই হয়তো জানি না। সেটা হলো আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি বাংলাদেশের এ যাবৎকালে সংবিধান কয়টা, আপনারা সবাই খুব সাবলীলভাবে উত্তর দিয়ে বসবেন একটাই। ইভেন একটাই তো এটাকে আপনারা ডিফেন্ডও করবেন, কিন্তু না, বাংলাদেশে এই যাবৎকালে সংবিধান হচ্ছে 3টা। 2টা হলো অন্তর্বর্তীকালীন সংবিধান, আরেকটা হলো বর্তমান সময়ে যেটা দিয়ে আমাদের সরকার ব্যবস্থা চলছে। তো তাহলে এই অন্তর্বর্তীকালীন সংবিধান কি সেটা আমরা বুঝবো। তার আগে চলেন আমরা মূল জায়গাটাতে ফিরি। সেটা হলো প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলে একটা বিষয় আছে আমাদের, স্বাধীনতার প্রজ্ঞাপন। তো সেটা হলো
26 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, এই স্বাধীনতার ঘোষণাটাকে পরবর্তীতে অস্থায়ী সরকার 10 এপ্রিল গঠন করার পর থেকে সেটাকে তারা জারি করে। জারি করার মানে এই হলো যে 26 মার্চে বঙ্গবন্ধু দেশে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন, তার মানে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। অর্জন এখনও হয়নি, বাট স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়ে গেল। তো একটি স্বাধীন রাষ্ট্র কীভাবে চলবে? একটা ইন্টেরিম একটা কনস্টিটিউশন লাগবে। তো ওই বঙ্গবন্ধুর ঘোষণাটাকে বেসড করে দেশ চলতো তখনকার সময়ে। আর বঙ্গবন্ধু দেশে ফেরত আসার আগ পর্যন্ত, স্বাধীনতার পর পর্যন্ত ওই ঘোষণাটাকেই বলা হচ্ছে আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। তাহলে অস্থায়ী সরকার বঙ্গবন্ধুর যেই স্বাধীনতার ঘোষণাটাকে জারি করে 10 এপ্রিল 1971 সালে, এটাকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এরপরেও বাংলাদেশের আরেকটা অন্তর্বর্তীকালীন সংবিধান আছে, তো আমি আলাদা করে লিখলাম বাংলাদেশে এ যাবৎকালে অন্তর্বর্তীকালীন সংবিধান দুইটি। প্রথমটি হলো 26 মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972, আর একটি হলো 11 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972। আমি ধাপগুলো একটু বুঝিয়ে বলি। 26 মার্চ 1971 বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, তিনি জেলে অন্তরণ ছিলেন, আমরা বিজয় অর্জন করলাম। বিজয় অর্জনের পরে 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসলেন। দেশে আসার পরের দিন 11 জানুয়ারি তিনি আবার অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, সেখান থেকে আবার সংবিধানের আরেকটা টার্ম শুরু হয়ে গেল, অর্থাৎ আগের ঘোষণাটাকে বাদ দিয়ে নতুন একটা ধারায় দেশ চলা শুরু করলো। ওইটাকে বলা হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। এই অন্তর্বর্তী সময়টা ছিল 16 ডিসেম্বর, যখন আমরা চূড়ান্তভাবে আমাদের সংবিধানটাকে পেলাম। তাহলে অন্তর্বর্তীকালীন সংবিধান আমাদের দুইটা, আর মূল সংবিধান হচ্ছে একটা। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের ক্লাসের মতো একেবারে কোন সময় কী ঘটেছিল আলাদা করে একেবারে সালভিত্তিক বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে আপনাদের আলোচনাটা ক্লিয়ার কাট মাথায় থাকে। তো চলেন সংবিধান প্রণয়নের ইতিহাসে 1971 সালে কী কী বিষয়গুলো হয়েছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন 1971 সালে আমি লিখে রেখেছি একবারে। এখন এই যতগুলো সাল পড়ছি বা বলবো সবগুলো 1971 সাল। 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়, আর 17 এপ্রিল এই অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। আপনারা জানেন অস্থায়ী সরকার আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা নিয়ে গত কয়েকদিন আগের বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে। আমি অস্থায়ী সরকারকে কৌশলে পড়িয়ে দিব আপনাদেরকে আলাদা একটা ক্লাসে, ছোট্ট একটা 10 মিনিটের ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। সো ওইটা আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখন আমি ওই আলোচনায় গিয়ে ক্লাসটা লম্বা করতে যাচ্ছি না, ওইটা আলাদা আলোচনা, আলাদা জায়গাতে থাকুক। তো 10 এপ্রিল সরকার গঠন করা হয়, 17 এপ্রিল সরকার শপথ গ্রহণ করে, আর 16 ডিসেম্বর আমাদের মহান বিজয়, আমরা যেই বিজয়টা অর্জন করি। এরপরে বিজয়ের পরে 22 ডিসেম্বর অস্থায়ী সরকার কলকাতা হতে দেশে আসে। এর আগ পর্যন্ত অস্থায়ী সরকার কেন অস্থায়ী, সেটা হচ্ছে আমাদের দেশ থেকে ওরা নিজেরা দেশে থেকে সরকার চালাতে পারেনি, ওরা প্রবাসী থেকে সরকার চালিয়েছিল বলে ওদেরকে বলা হচ্ছিল প্রবাসী সরকার। এই সরকার দেশে আসে 22 ডিসেম্বর 1971 সালে, আর এই সরকার বাংলাদেশে এসে 30 ডিসেম্বর 1971 সালে মন্ত্রিসভা গঠন করে। মন্ত্রিসভা গঠন করার পরে এরপর আমরা দেখতে পাবো 1972 সাল চলে আসবে। 72 সালে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরবেন, ফিরে তিনি সংবিধানের একটা রূপরেখা প্রণয়ন করবেন। আমরা বাংলাদেশ সংবিধান রচনার ক্ষেত্রে 1971 সালের সময়গুলো জানলাম। এবার আমরা 1972 সাল জানব। 1972 সাল সংবিধান রচনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টুকু আমরা জেনে নিব এখন। 8 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগার থেকে মুক্তি পান। সংবিধান রচনার ক্ষেত্রে বঙ্গবন্ধুর একটা অবদান এবং ওনার এটা একটা ফ্রেমওয়ার্কের একটা ফলপ্রসূ রূপ আমরা দেখব সংবিধান প্রণয়নের মধ্যে দিয়ে। তাই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তো বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে আমরা আর দুই একটা কথা এক্সট্রা জানি, এতে সমস্যা নেই। 8 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগার থেকে মুক্তি পান। তিনি মিয়ানওয়ালি কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে তাকে পাকিস্তান সরকার প্রস্তাব করেছিল হয় ইরান থেকে নতুবা সৌদি আরব থেকে দেশে ফেরত আসার জন্য। তিনি এটাতে অপোজ করলেন। তিনি ভাবলেন যে এই ধরনের দেশগুলোতে গেলে বৈশ্বিক যে একটা সেন্টিমেন্ট সেটা পাওয়া যাবে না, এবং বিশ্বের দরবারে বাংলাদেশের যেই বর্তমান অবস্থা সেটা তিনি তুলে ধরতে চাইলে নিরপেক্ষ কোনো একটা জায়গায় এবং সর্বতোভাবে গ্রহণযোগ্য একটা জায়গায়। তাই তিনি চয়েস করলেন ইউকেতে। তো তিনি ইউকে গেলেন। ইউকে থেকে সাইপ্রাস থেকে বাহরাইন, এগুলো ছিল যাত্রা বিরতি, অর্থাৎ কখনো জ্বালানির জন্য কখনো যাত্রা বিরতির জন্য এইসব দেশগুলোতে নামতে হলো বিমান। তো ইউকেতে গেলেন, এরপরে সাইপ্রাস বাহরাইন হয়ে ভারত থেকে আসলেন বাংলাদেশে।
ইন দ্য মিন টাইম প্রায় 2 দিন সময় লেগে গিয়েছিল। বঙ্গবন্ধু নিয়ে যখন আমরা ওনার জীবন আলেখ্য আলোচনা করব তখন বিস্তারিত বলা যাবে। এখন একটু জাস্ট ধারণা দিয়ে রাখি, অনেকেই ভাবেন যে ইউকে থেকে সরাসরি বাংলাদেশে ভারত হয়ে বাংলাদেশে আসছেন, না, মাঝখানে আরও 2টা দেশ হয়ে তিনি বাংলাদেশে আসছেন। তো 2 দিন চলে গেল। 8 তারিখে মুক্তি পাওয়ার পরে 10 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে আসেন। এটাই হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে আমরা এখনও পালন করছি। এই স্বদেশ প্রত্যাবর্তন দিন বঙ্গবন্ধুর পাশে ছিলেন আওয়ামী লীগের একজন তৎকালীন সময়ের বলিষ্ঠ নেতা, তিনি হচ্ছেন ডক্টর কামাল হোসেন, তিনি সাথে ছিলেন। আমরা এই কামাল হোসেন নিয়ে একটু পরেই জানব। এরপরে বঙ্গবন্ধু যখন দেশে ফিরেন তখন তিনি ছিলেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি জেলে অন্তরীণ ছিলেন, সেখান থেকে তিনি বের হয়ে আসলেন, তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে তিনি 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। আদেশ শব্দটা গুরুত্বপূর্ণ, একটু পরে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে বুঝাবো। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। এর পরের দিন 12 জানুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভায় একটা ব্যাপক পরিবর্তন হয়। মন্ত্রিসভায় পরিবর্তন হয়। পরিবর্তনটা কি আপনারা অনেকেই জানেন। বাংলাদেশের প্রথম বাজেট যিনি ঘোষণা করেন তিনি হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। তাহলে বাজেট যদি তাজউদ্দিন আহমেদ ঘোষণা করেন প্রথম বাজেট, তাহলে তিনি তো অর্থমন্ত্রী হওয়ার দরকার। আপনারা অনেকেই জানেন তাজউদ্দিন আমাদের প্রথম প্রধানমন্ত্রী। হ্যাঁ, তিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী, কিন্তু তিনি আবার আমাদের দ্বিতীয় অর্থমন্ত্রীও। বঙ্গবন্ধু যখন দেশে ফেরত আসেন, ফেরত আসার পরে আমাদের মন্ত্রিসভায় একটা রদবদল হয়। বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থেকে হয়ে যান প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী হিসেবে যিনি ছিলেন তাজউদ্দিন আহমেদ, এই তাজউদ্দিন আহমেদ হয়ে যান অর্থমন্ত্রী, আর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তখনকার সময়কার বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তাহলে এই 3 জন লোকের সম্পর্কে একটু ভালো করে জেনে নেবেন, আর এই গ্যাপটা বুঝবেন কেন তাজউদ্দিন অর্থমন্ত্রী হয়ে প্রথম বাজেট পেশ করলেন। 11 জানুয়ারি যখন বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, এরপর একটা রদবদল হলো, ক্ষমতায় এলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে। তিনি এবার দেশের একটা সংবিধান রচনা করার জন্য যা লাগবে তা হলো গণপরিষদ আদেশ। তিনি গণপরিষদ আদেশ জারি করলেন, অর্থাৎ সংবিধান বঙ্গবন্ধুর যে আদেশ ছিল সে আদেশকে ক্যারি করার জন্য একটা গণপরিষদ লাগবে। এই গণপরিষদ নিয়ে আমরা একটু পরে বিস্তারিত বলবো। গণপরিষদ আদেশ জারি করলেন, সেটা হচ্ছে 22 মার্চ আদেশ জারি হয়। 23 মার্চ গেজেট আকারে প্রকাশিত হয়। এই কথাটা আমাদের বইগুলোতে একটু উল্টো করে দেওয়া আছে। 23 মার্চ সেটা গেজেট আকারে প্রকাশিত হয়। তাহলে এখানে 22 এবং 23-এর যে গ্যাপটা, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। আর একটু আগে বলেছিলাম যে আদেশ নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, আদেশ, অধ্যাদেশ, বিল, আইন, রিট, এই বিষয়গুলো একটু সেন্সিটিভ এবং গুলিয়ে যায় সবসময়, এগুলো একটু ক্লিয়ার করে দেই। আদেশ, অধ্যাদেশ, বিল। আদেশ হলো যখন একটি দেশে সংবিধান থাকবে না, আর সংবিধান না থাকা মানে হলো তখনকার সময়ে ওই দেশে সংসদ অধিবেশনও নাই, কারণ সংবিধান নেই মানে সংসদও নাই। তাহলে একটা দেশে যখন সংবিধান থাকবে না এবং সংসদ অধিবেশনও থাকবে না, এমত অবস্থায় রাষ্ট্রপতি যেই বিলগুলো পাশ করবেন বা যে আইনগুলো পাশ করবেন সেগুলো হচ্ছে আদেশ। আমি ক্রস দিয়ে বোঝাচ্ছি, এত লম্বা কথা না লিখে। সংবিধান নেই, সংসদ অধিবেশন নেই, এমন সময় রাষ্ট্রপতি প্রণীত যেসব আইন কানুন সেগুলোকে বলা হচ্ছে আদেশ। এরপর দেখবেন অধ্যাদেশগুলো কি। অধ্যাদেশগুলো আমি বলে দিই আপনাদেরকে। একটা দেশে সংবিধান আছে এবং সংসদও আছে। সংসদ অধিবেশন চলে, সংবিধান থাকলে ওই দেশে সংসদ হবেই। কিন্তু এখানে একটা ঝামেলার বিষয় হলো, একটা দেশে সংসদ থাকলেই সবসময় অধিবেশন বসবে না সংসদের, কারণ সংসদে একটা কার্যবিরতি থাকে। সংবিধান আছে কিন্তু সংসদ অধিবেশন নেই, অর্থাৎ কার্যবিরতি চলছে। এই কার্যবিরতির সময় যদি রাষ্ট্রপতিকে কোনো একটা বিল পাশ করতে হয় সেটাকে বলে অধ্যাদেশ। অর্থাৎ সংবিধান আছে কিন্তু সংসদ অধিবেশন নেই। অধিবেশন না থাকলে মন্ত্রীদের সাথে সলা পরামর্শ ছাড়া বা ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া রাষ্ট্রপতি এককভাবে যে আইনগুলো পাশ করবেন সেগুলো হচ্ছে অধ্যাদেশ। তাহলে এই গ্যাপটা একটু ধরবেন। সংবিধান আছে কিন্তু সংসদ অধিবেশন নাই, সেটা হচ্ছে অধ্যাদেশ। আর বিল মানে হলো আইনকে চূড়ান্ত করার আগে যেসব বিষয়গুলো বিবেচনা করা হয় সেগুলোকে হচ্ছে বিল বলা হয়। অর্থাৎ আইনের খসড়াকে বিল বলে। আইনের খসড়াকে কি বলে? বিল বলে।
আর আইন হলো যেটা চূড়ান্ত হয়ে আসবে, বিল চূড়ান্ত করলে যাই পাবো সেটা হলো আইন। বিলের চূড়ান্ত রূপ হলো আইন, যেটা সংসদ থেকে প্রকাশিত হয় বা যেটা সংসদ থেকে নির্ধারিত হয়। তাহলে আমরা আইন এবং বিলের মধ্যে পার্থক্যটা বুঝলাম। এরপর একটা রিট, এটা আমাদের বর্তমান সময়ের একেবারে একটা চটকদার বিষয় হয়ে গেছে। কিছু শুনলে আমরা রিটের কথা শুনি। রিট হলো যখন কোনো নাগরিক মনে করে যে তার নাগরিক বা মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তাইলে তিনি সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ওই বিষয়টা যেখানে সে অধিকার হারা নিজেকে মনে করছে সেটা পুনরালোচনার জন্য সে মামলা করতে পারে বা হাইকোর্টে সেটা ফেরত পাঠাতে পারে বা হাইকোর্টে সেটা উত্থাপন করতে পারে। এটাকে বলা হচ্ছে রিট। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম, এগুলো নিয়ে আপনারা নোট নিয়ে নেবেন। আশা করছি লেখাগুলো অন্য দিনের চেয়ে ভালোই বুঝতে পারছেন এবং আজকের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ। এটা ভালো করে বুঝে নিতে পারলে সংবিধান নিয়ে আপনাদের যাবতীয় ঝামেলা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আলোচনার এই সময় আমরা গণপরিষদ নিয়ে জানব। গণপরিষদ নিয়ে আপনাদের অনেকের অনেক ভালো জানা আছে, তারপর আমি একটু বেসিক কথা বলি। গণপরিষদ বলতে বোঝায় যখন একটা দেশের সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে নেই, ওই দেশটাকে পরিচালনা যারা করবেন তারা হবেন গণপরিষদ সদস্য। আর এর পাশাপাশি গণপরিষদের দায়িত্ব থাকবে একটা সংবিধান রচনা করা। সংবিধান রচনা করতে পারলে গণপরিষদ বাদ যাবে, নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে। তাহলে জাতীয় সংসদ এবং সংবিধান পাওয়ার আগ পর্যন্ত যেসব লোকগুলো দেশ চালাবেন ওনারা হবেন গণপরিষদের সদস্য, আর সংবিধান এবং জাতীয় সংসদ পেয়ে গেলে গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে পিছনে গিয়ে আরেকবার কথাগুলো শুনবেন, ঠিক আছে? তো এই গণপরিষদের সদস্য হচ্ছে 403 জন। 403 জন। 1970 সালের নির্বাচনে যতজন প্রার্থী ছিলেন ওনারা সবাই গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে। তো সেখানে সদস্য কতজন ছিলেন? একদিকে ছিলেন 300, একদিকে ছিলেন 169, মোট ছিলেন 469 জন। সেখান থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের আগে পরে কেউ মারা গেছেন, কেউ দালাল আইনে গ্রেফতার হয়েছেন, কেউ রাজাকারি করেছেন, কেউ পাকিস্তান চলে গেছেন। এভাবে করে করে 430 জনে আসে। এই 430 জন থেকে পরবর্তীতে চূড়ান্তভাবে যখন বাংলাদেশ সরকার রান করবে, 10 এপ্রিলের যে বৈঠক ছিল গণপরিষদের বৈঠক, এই প্রথম বৈঠকে 403 জন সদস্য হিসেবে যুক্ত হন এবং গণপরিষদ 403 জনকে নিয়ে স্থায়ীভাবে কার্যক্রম শুরু করে। তাহলে এক কথায় গণপরিষদের সদস্য হলো 403 জন। কতজন? 403 জন। তাহলে এই বিষয়টা আপনারা অনেকে কনফিউজড হয়ে যান, আমি একটু সহজ করে দিই। সহজ করতে গেলে একটা বাংলা কথা বলবো। বাংলা একটা কথা লিখলাম 403। কি লিখলাম? 403। তাহলে 403 যদি আপনাকে আমি বলি, আপনি যদি না দেখেন তাহলে আপনার 403 হইতে পারে, আবার 403 ঘরও হইতে পারে। সো এত কথা না বলে আমার সাথে এই কথাটা একটু ক্লিয়ার করে রাখবেন। 403 ঘর হলো গণপরিষদ। 403 ঘর হলো গণপরিষদ, অর্থাৎ গণপরিষদের সদস্য হচ্ছে কত? 403। তাহলে এখানে আপনি আর কনফিউজড হবেন না মূলত কয়জন। এরপরে 10 এপ্রিল 1972 সালে এই গণপরিষদ প্রথম অধিবেশনে বসে। এই প্রথম অধিবেশনে বসার দিন সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। আর তখন প্রথম স্পিকার হিসেবে নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ, আর প্রথম ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ বাইতুল্লাহ। কিন্তু এখানে একটা বিষয়, আমি শাহ আব্দুল হামিদের পিছনে আমি লিখে রাখলাম 1 মে 1972 সালে তিনি মৃত্যুবরণ করেন। একটু বিষয়টা বলি। গণপরিষদের প্রথম স্পিকার যিনি ছিলেন তিনি মৃত্যুবরণ করার পরে গণপরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন তার ডেপুটি, অর্থাৎ মোহাম্মদুল্লাহ হবে। মোহাম্মদ বাইতুল্লাহ নয়, তিনি হবেন মোহাম্মদ উল্লাহ। তিনি হচ্ছেন মোহাম্মদুল্লাহ। এটা আপনি সংশোধন করে নেবেন। শাহ আব্দুল হামিদ মৃত্যুবরণ করার পরে গণপরিষদের স্পিকার হয়ে যাবেন মোহাম্মদুল্লাহ। আর এই মোহাম্মদুল্লাহর হাত ধরেই পরবর্তীতে সংবিধান প্রণয়ন হবে। সংবিধান প্রণয়ন হওয়ার পরে গণপরিষদ শেষ, নির্বাচন হবে, নির্বাচনের পরে জাতীয় সংসদ হবে। ওই জাতীয় সংসদের প্রথম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদুল্লাহ। তাহলে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান, মোহাম্মদুল্লাহকে কেন দুই জায়গায় দেখতে পাচ্ছি? দুই জায়গায় দেখতে পাওয়ার এটাই রিজন, মোহাম্মদুল্লাহ ডেপুটি ছিলেন, তার প্রধান মরে যাওয়ার পরে তিনি ডেপুটি থেকে প্রধান হয়ে যান। প্রধান হওয়ার পরে তিনি গণপরিষদ থেকে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে তিনি প্রথম স্পিকার হিসেবে নির্বাচিত হন। আর এই মোহাম্মদুল্লাহ যখন গণপরিষদের স্পিকার ছিলেন এবং জাতীয় সংসদের স্পিকার ছিলেন, তখন উভয় জায়গাতে তার ডেপুটি স্পিকার হিসেবে ছিলেন হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ। এই নামটা এখন চলে আসছে, ক্লিয়ার করে নেবেন। তাহলে মোহাম্মদ বাইতুল্লাহ হচ্ছেন গণপরিষদের শেষ ডেপুটি স্পিকার এবং জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার। আশা করি বুঝতে পেরেছেন।
এই গণপরিষদের অধিবেশনের অর্থাৎ প্রথম অধিবেশনের পরের দিন 10 এপ্রিল 1972 সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। অর্থাৎ যেই 403 জন লোক ছিল সেখান থেকে 34 জনকে এই কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। তাহলে 34 জন সদস্যকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় একটা সংবিধান প্রণয়ন করার জন্য। এই 34 জনের সভাপতি হচ্ছেন ডক্টর কামাল হোসেন, আর এখানে একমাত্র নারী সদস্য হিসেবে ছিলেন বেগম রাজিয়া বানু, আর একজন ছিলেন বিরোধী দলীয় সদস্য, তিনি হচ্ছেন সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি ছিলেন ন্যাপের সদস্য অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য ছিলেন। এরপরে এই 3 জন লোকের নাম একটু আপনারা ভালো করে জানবেন, কমিটিটা সম্পর্কে জানবেন। এই কমিটি 17 এপ্রিল ওদের প্রথম বৈঠকে বসে, 17 এপ্রিল 1972 সালে প্রথম বৈঠকে বসে। এই কমিটি 17 এপ্রিল 1972 থেকে 11 অক্টোবর 1972 পর্যন্ত পালাক্রমে বৈঠক করে। অর্থাৎ সংবিধান কিভাবে ওনারা এটা প্রণয়ন করবেন এটার বিভিন্ন দিকগুলো নিয়ে ওনারা দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রায় 72 দিন পর্যন্ত সময় নিয়ে ওনারা বিভিন্নভাবে গবেষণা করে বিভিন্ন দেশ ভ্রমণ করে একটা ড্রাফট তৈরি করেন। তাহলে সংবিধানের প্রাথমিকভাবে একটা ড্রাফট তৈরি করতে আমাদের 72 দিন সময় লেগেছিল। এই সময়টা হচ্ছে 17 এপ্রিল 1972 থেকে 11 অক্টোবর 1972 পর্যন্ত। কমিটি 72 দিন কাজ করে একটা ড্রাফট তৈরি করে। এই ড্রাফটটাও কাকতালীয়ভাবে মিলে যায় 72 পৃষ্ঠার একটা ড্রাফট। 72 দিন কাজ করে 72 পৃষ্ঠার একটা ড্রাফট তৈরি করে কমিটি। এই কমিটির এই ড্রাফটটা শেষ পর্যন্ত পৃষ্ঠা সংখ্যা বাড়ে, কারণ প্রথম দিনে সেটা চূড়ান্ত হয়ে যায়নি। তো শেষ পর্যন্ত এই ড্রাফট বাড়তে বাড়তে 94 পৃষ্ঠা, অর্থাৎ হস্তলিখিত সংবিধান 94 পৃষ্ঠা, আর সেখানে স্বাক্ষর সহ যুক্ত করলে হয় 109 পৃষ্ঠা। এই কথাগুলো প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর সংবিধানটাকে হাতে লিখেন হচ্ছে AK-M আব্দুর রৌফ, আর এটার অঙ্গসজ্জা করেন হচ্ছে জয়নুল আবেদিন, আর এইসব বিষয়গুলো তত্ত্বাবধান করেন হাশেম খান। এই বিষয়গুলো খেয়াল করবেন। আর বাংলাদেশ সংবিধান নিয়ে প্রণয়নের বা রচনার ইতিহাসের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে এখন পর্যন্ত সেটা হলো বাংলাদেশ সংবিধান গণপরিষদে কবে উত্থাপন করা হয়, সেটা কবে গ্রহণ করা হয়, কবে বাস্তবায়ন করা হয়। তো আমি এই কথাটা আপনাদেরকে লিখে পড়াবো, সেজন্য আগে থেকে লিখে রাখিনি। আমার সাথে খেয়াল করেন সবাই। এখানে 3টা কাজ: উত্থাপন, গ্রহণ, বাস্তবায়ন। এই কাজ 3টা যদি আমরা একটা সিরিয়াল মেনটেন করি বলি, তাহলে প্রথমে উত্থাপনই থাকবে, তারপরে গ্রহণ, তারপরে বাস্তবায়ন। এটাকে অগোছালো করা যাবে না। তো উত্থাপন, গ্রহণ, বাস্তবায়ন। আপনাদের কারো কি মনে হচ্ছে এমন যে উত্থাপনটা পরে দিলে ভালো হতো বা বাস্তবায়নটা আগে আসলে ভালো হতো? আশা করি মনে হওয়ার কথা নয়, কাজটা এভাবে সিরিয়াল থাকবে। তো কাজ 3টা: উত্থাপন, গ্রহণ, বাস্তবায়ন, একটা সিরিয়াল আছে। এই কাজগুলো যেসব মাসগুলোতে হয় সেই মাসগুলো সিরিয়াল, যেমন অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। তাহলে কাজ 3টা হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কাজ 3টা হলো উত্থাপন, গ্রহণ, বাস্তবায়ন। 3 মাসে হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে একটা মাস মনে রাখলে বাকি 2টা মাস অটো মনে চলে আসে। তো খেয়াল করে দেখবেন, বঙ্গবন্ধু সরকারের সংবিধান রচনাটাই ছিল একেবারে সবচেয়ে বড় একটা কাজ। বর্তমান সময় অবধি বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় কাজটা হলো সংবিধান প্রণয়ন করা। তো সংবিধান প্রণয়ন করতে পারলে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি পাবে। সো এত বড় একটা কাজ হয়ে গেলে এটা বাংলাদেশকে উপহার দেওয়া যায়। তো বাংলাদেশকে উপহার দিতে গেলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দিন কোনটা? বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দিন হলো 16ই ডিসেম্বর। অর্থাৎ 16ই ডিসেম্বর 1972 সালে বাংলাদেশ সংবিধান বাস্তবায়িত হয়। আর এই 16ই ডিসেম্বরকে একটু ঘষে মেজে নিলে বাকি ডেটগুলো বের হয়ে যাবে। তার আগে আমি কথাগুলো বলি। 16ই ডিসেম্বর বাস্তবায়ন করা হয়, 4 নভেম্বর সেটা গ্রহণ করা হয়, আর 12ই অক্টোবর সেটা উত্থাপন করা হয়। তাহলে উত্থাপন করা হয় 12ই অক্টোবর, 4 নভেম্বর গ্রহণ করা হয় এবং 16 ডিসেম্বর সেটা বাস্তবায়ন করা হয়। তাহলে 12 আর 4 যোগ করলে হয়ে যায় কি 16। তাহলে খুব সহজ হয়ে গেল। উত্থাপন, গ্রহণ, বাস্তবায়ন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12, 4, 16। 12 তারিখ উত্থাপন করা হয়, 12 অক্টোবর, 4 নভেম্বর গ্রহণ করা হয়, 16 ডিসেম্বর বাস্তবায়ন করা হয়। আপনার 16কে ভাঙলে 2টা পেয়ে যাবেন, নতুবা 2টাকে যোগ করলে 16 পেয়ে যাবেন। আর এখানে একটা বিষয় বলে রাখি, এই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। এটা একটু কৌশলে মনে রাখবেন। এই সংবিধান গ্রহণ করার দিন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণকে কেন্দ্র করে এই দিনটাকে বলা হচ্ছে আমাদের সংবিধান দিবস। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা সংবিধানের স্বাক্ষর সম্পর্কে জানলাম যে স্বাক্ষর সহ সংবিধান 109 পৃষ্ঠা। কিন্তু স্বাক্ষর নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জানা উচিত। বাংলাদেশ সংবিধান যখন চূড়ান্তভাবে আমরা
গ্রহণ করব, এই চূড়ান্ত গ্রহণ করার পর থেকে স্বাক্ষরের একটা ব্যাপার থাকছে। স্বাক্ষর শুরু হয়ে যায় 15ই ডিসেম্বর এবং 16 ডিসেম্বর পর্যন্ত চলে সাক্ষরতা। আর প্রথম স্বাক্ষর করেন শেখ মুজিবুর রহমান। তাহলে বাংলাদেশ সংবিধানে প্রথম স্বাক্ষর করেন শেখ মুজিবুর রহমান। আমরা এই ব্যাপারটা পড়লাম যে আমাদের সংবিধানে স্বাক্ষর করেন কে। এরপর আমরা সংবিধানটা পেয়ে গেলাম 16 ডিসেম্বর। এবার দেখব সংবিধানের ভিতরে আমাদের জন্য কি কি রাখা আছে। সংবিধানের ভিতরে এই সংখ্যাক্রম হিসেবে এটা আমি লিখে রেখেছি, অনেকগুলো বই থেকে আমি কিছু এক্সট্রা তথ্য নিয়ে আসছি, খেয়াল করে দেখবেন। সংবিধানে একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 5টি মৌলিক চাহিদা, 7টি তফসিল, 11টি ভাগ বা অধ্যায়, 13টি পরিচ্ছেদ, 17টি সংশোধনী, 18টি মৌলিক অধিকার, যেগুলো 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে বলা আছে। 26 থেকে 47 নং অনুচ্ছেদ এগুলো আলোচনা করা আছে। এরপর হচ্ছে 153টি অনুচ্ছেদ বা আর্টিকেল, 153টি অনুচ্ছেদ বা আর্টিকেল। আমি আবার বলছি, একটি প্রস্তাবনা, 4টি মূলনীতি, 5টি মৌলিক চাহিদা, 7টি তফসিল, 11টি ভাগ বা অধ্যায়, 13টি পরিচ্ছেদ, 17টি সংশোধনী, 18টি মৌলিক অধিকার, যেগুলো 26 থেকে 47 নং অনুচ্ছেদ আলোচনা করা আছে। এরপর হচ্ছে 153টি অনুচ্ছেদ বা আর্টিকেল। এখন আমি আপনাদেরকে সংবিধানের অনুচ্ছেদগুলো কিভাবে পড়াবো, এই বিষয়গুলো বুঝাবো একটা সফট রিমাইন্ডার দিয়ে। আমি এখন একটা পার্ট পড়াবো যেন আপনারা বুঝতে পারেন যে সংবিধানের অন্যান্য যে পড়াগুলো আপনাদের জন্য অপেক্ষায় আছে সেগুলো কতটুকু আমি ইজি করে পড়াবো ইনশাল্লাহ। তো আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব মূলনীতিগুলো নিয়ে। আমাদের বাংলাদেশ সংবিধানে মূলনীতি আছে কয়টা? 4টা। গত কয়েকদিন আগের যে 44তম BCS প্রিলিমিনারি পরীক্ষা ছিল, এই প্রিলিমিনারি পরীক্ষাতে কিন্তু এই মূলনীতিগুলো নিয়ে একটা পরোক্ষ প্রশ্ন এসেছে। পরোক্ষ প্রশ্নটা কি? বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা আছে কয়টা? 4টা। আমি কিন্তু যে আমার যখন বিভিন্ন সময় ক্লাস নিতাম, ওই ক্লাসে অনেক প্রার্থীকে বলতাম যে আপনারা একটা পয়সা বা কয়েন নিয়ে যাবেন ক্লাসে, তখন আপনাদের এটা নিয়ে কনফিউজড হবেন না যে আমাদের জাতীয় প্রতীকে তারকা আছে কয়টা? 4টা। এই 4টা তারকা দিয়ে বুঝে কিন্তু সংবিধানের 4টা মূলনীতি। তাহলে পরোক্ষভাবে মূলনীতি নিয়ে প্রশ্নটা এসেছে। তাহলে আমরা সংবিধানের 4টা মূলনীতি এখন পড়ব। এই 4টা মূলনীতি পড়াবো মানে হলো আপনাদেরকে আমি লোভ দেখাবো যে আপনারা কেন সংবিধানের অনুচ্ছেদের ক্লাসটি অবশ্যই করবেন। 4টা মূলনীতি আমি একটু আপনাদেরকে বলে রাখি। 4টা মূলনীতির অনুচ্ছেদগুলো সহ আমি এক নাগারে সব পড়াই ফেলবো। 4টা মূলনীতি আলোচনা করা আছে 9, 10, 11 এবং 12 নম্বর অনুচ্ছেদে। 9 নম্বরে বলা আছে আমাদের অনুচ্ছেদে বলা আছে আমাদের যেই মূলনীতি সেটা হলো জাতীয়তাবাদ। 10 নম্বরে আছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। এরপরে 11 নম্বরে আছে গণতন্ত্র। 12 নম্বরে আছে ধর্ম নিরপেক্ষতা, একটু সহজ করে বলি আপনাদেরকে, আপনারা যখন প্রাথমিকভাবে পড়বেন তখন আপনারা এভাবেই পড়ে ফেলবেন, এই আর এমনভাবে মনে রাখার কি আছে। 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র, 12 নম্বরে ধর্মনিরপেক্ষতা। কিন্তু বিষয়টা হলো পরীক্ষার হলে গেলে এই বিষয়গুলো এত সহজে মনে থাকে না। এখন এই বিষয়গুলোকে সহজে মনে রাখানোর জন্য আমি যেই কাজটা করব সেটা হলো আমি এই লাইনগুলোর প্রত্যেকটার ইংরেজি করব। ইংরেজি করে একটা কৌশল দিয়ে আপনাদেরকে আমি এটা ব্যাকফায়ার করে পড়াবো। দেখেন এই কৌশলটা কতটুকু কাজে লাগে ইনশাল্লাহ। এই পার্টগুলো কিন্তু রিটেন পরীক্ষাতেও কাজে লাগবে। জাতীয়তাবাদের ইংরেজি হলো ন্যাশনালিজম, সবাই স্পষ্ট করে লিখছি, দেখেন ভালো করে। সমাজতন্ত্র হলো সোশিয়ালিজম বা সোশ্যালিজম, যেটা আপনারা বলেন সোশ্যালিজম। গণতন্ত্র হলো ডেমোক্রেসি। আর ধর্মনিরপেক্ষতাবাদ হলো সেকুলারিজম, SECULARISM, সেকুলারিজম। তাহলে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে যে কাজটা করতে বলবো সেটা হলো কোন শব্দের ইংরেজি কোনটা সেটা আগে ভালো করে খেয়াল করুন। জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সমাজতন্ত্র, সোশ্যালিজম, গণতন্ত্র, ডেমোক্রেসি, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। তো আমি কেন ইংরেজি লিখলাম, সহজ এই বিষয়টা কেন ইংরেজি করতে হচ্ছে? হ্যাঁ, ইংরেজি করতে হচ্ছে একটা সুবিধা নেওয়ার জন্য। আমি সুবিধাটা নিব কি দেখেন, এখান থেকে N নিব, এখান থেকে S, এখান থেকে D, এখান থেকে S, সবগুলো নিলে একটা আলাদা করে একটা শব্দ লিখলাম আমি এখানে NSDS। সব একটু পারলে একবার পড়ে নেবেন NSDS। আর এটা বুঝে নিতে আপনারা সচেষ্ট হবেন অবশ্যই
যে এন দিয়ে আমি কি বোঝাচ্ছি, এস দিয়ে কি বোঝাচ্ছি। যদিও এস এখানে দুইটা, কোন এস দিয়ে কি বোঝাবো সেটা একটু খেয়াল করবেন। প্রথম এস দিয়ে সোশ্যালিজম এবং শেষ এস দিয়ে হচ্ছে সেকুলারিজম। ব্যাপারটা হলো আমাদের বর্তমান সংবিধানে মাঝখানে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না, সেটাকে আবার নিয়ে আসা হয়েছে 11তম সংশোধনী, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে। সো এই ধর্মনিরপেক্ষতাবাদটা পরে আসছে, আগে থেকে ছিল, মাঝখানে ছিল না, আবার পরে নিয়ে আসা হয়েছে। সুতরাং পরের এস দিয়ে আমরা বুঝবো সেকুলারিজম, আর আগের এস দিয়ে বুঝবো সোশ্যালিজম। তাহলে এন দিয়ে বুঝবো আমরা ন্যাশনালিজম, এস দিয়ে বুঝবো আমরা সোশ্যালিজম, ডি দিয়ে বুঝবো আমরা ডেমোক্রেসি, এই এস দিয়ে বুঝবো আমরা সেকুলারিজম। তাহলে হয়ে গেল এনএসডিএস। এনএসডিএস তাহলে আমরা এনএসডিএস যেমন বলতে বলতে যখন একটা অভ্যাস হয়ে যাবে, আমরা এক নাগারে বলে ফেলতে পারবো, তখন আমাদের এই সিরিয়ালগুলো মনে রাখতে আর অসুবিধা হবে না। তো আমরা এন দিয়ে যখন বুঝতে পারছি ন্যাশনালিজম, তাহলে এই এন দিয়ে আমরা এমন একটা সংখ্যা ধরবো যেটা আমাদের কাজে লাগে। আমরা এন দিয়ে একটা সংখ্যা মনে করি, সেটা হলো 9। সেটা হলো 9। এন দিয়ে ন্যাশনালিজম, এন দিয়ে 9। ঠিক যেভাবে এন এর পরে এস আসছে, এস এর পরে ডি আসছে, এরপরে এস আসছে, এনএসডিএস, ঠিক একইভাবে 9, 10, 11, 12 সিরিয়ালে চলে আসবে। তাহলে পড়াটা খুব সহজ হয়ে যাবে। এনএসডিএস 9, 10, 11, 12। এন দিয়ে ন্যাশনালিজম, এস দিয়ে সোশ্যালিজম, ডি দিয়ে ডেমোক্রেসি, আর এস দিয়ে সেকুলারিজম। ক্রেজি কেন বলছি, ডেমোক্রেসির অবস্থাতে বুঝতেই পারছেন। 9, 10, 11, 12 ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। তো তাহলে আমি আপনাদেরকে এইভাবে কৌশল করে ইনশাল্লাহ সংবিধানের ওই অনুচ্ছেদগুলো পড়িয়ে দিতে পারবো। আপনারা যারা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন, অবশ্যই সংবিধান একটু উল্টে পাল্টে দেখেন। আর এরপরে যে ক্লাস আসছে সেই ক্লাসটাতে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সংবিধানগুলোর জন্য একদিনে পড়ে যেন সারা জীবন মাথায় রাখতে পারেন, এই ধরনের অপূর্ব কিছু কৌশল দিয়ে আমি ইনশাল্লাহ সেট আপ করে দিব। তো যারা ক্লাস দেখেছেন এখন পর্যন্ত, তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুবান্ধব যারা আছে, যারা এইসব ক্লাসগুলো সিক করছে, ওদেরকে ক্লাসের তথ্যগুলো দিয়ে দিবেন, চ্যানেলের সাথে অ্যাড করে নেবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।